রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পেয়ে অসুস্থ প্রতিযোগিতা তৈরি করে চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো। পরিচালনা পর্ষদের অনিয়ম, সুশাসনের অভাব ও খেলাপি ঋণে বেশিরভাগই দুর্বল হয়ে গেছে। বুধবার রাজধানীর বিআইবিএম মিলনায়তনে এক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। এ সময় দুর্বল ব্যাংকগুলোকে দেয়া তারল্য সহায়তার সৎ ব্যবহারের তাগিদ দেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর। ২০১২ সালের পর দেশে ১২টি ব্যাংক অনুমোদন দেয় বিদায়ী সরকার, যেগুলো চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে পরিচিত। রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পাওয়া এসব ব্যাংকের বেশিরভাগই খেলাপি ঋণের ভারে জর্জরিত। বিআইবিএমের এক গবেষণা বলছে, পরিচালক ও প্রভাবশালীদের সুবিধা দিতে ৩০ বছরে ৯ বার ব্যাংক কোম্পানি আইন সংশোধন হয়েছে। যেহেতু ডিপোজিট রেট হাই করেছে, সুতরাং অটোমেটিক তাদের ল্যান্ডিং রেট বেশি হয়েছে। গবেষণায় দেখা গেছে, দুর্বল আর্থিক অবস্থার জন্য দায়ী ব্যাংক পরিচালকদের নৈতিকতার অভাব, দায়িত্ব পালনের অক্ষমতা ও নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতা। গুড গভর্নেন্স যদি থাকতো, যারা স্ক্যাম করে বা যারা ইরেগুলেটরিজ করে তাদেরকে পানিশড করা যাবে, এরকম যদি থাকতো, তাহলে এই ব্যাংকগুলো মাচ বেটার করতো, মাচ বেটার। কারণ তাদের একটা সাইড এতটাই স্ট্রং, বাকি দুটা সাইড নেগেটিভকে তারা সাম অফ করে স্টিল দে আর সারভাইভ। যারা ব্যাংকের পরিচালক থাকবেন তারা পলিসি মেকিং এ থাকবেন এবং তাদের দায়িত্ব একটা কম্পিটেন্ট ম্যানেজমেন্ট টিম হায়ার করা এবং ডে টু ডে অ্যাফেয়ার্সে নো মোর ইন্টারফেয়ারেন্স, তাদেরকে সেভাবে দায়িত্ব পালন করতে দেওয়া। বিআইবিএমের জরিপে ৩ শতাধিক ব্যাংকারের বেশিরভাগই দুর্বল ব্যাংকগুলো একীভূত বা অবসানের পক্ষে মত দিয়েছেন। তবে ডেপুটি গভর্নর আশা করেন, বাংলাদেশ ব্যাংকের দেয়া তারল্য সহায়তায় ঘুরে দাঁড়াবে প্রতিষ্ঠানগুলো। করাপশনের মধ্যে কোনো কিছু যেন না করে, কোনো ফান্ড যেন মিস ইউটিলাইজ যাতে না হয়, সেই জিনিসগুলো করতে হবে। যে ট্রাস্ট যেটা ডেফিসিট হয়ে গিয়েছে জনগণের, সেটাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু আসলে বাংলাদেশ ব্যাংক এইটা দিয়েছে। গবেষণা বলছে, ইচ্ছাকৃত ঋণখেলাপিরা শাস্তি পাচ্ছেন না। বেশিরভাগ ব্যাংক কর্মকর্তাই মনে করেন, এ ধরনের ঋণখেলাপি নিয়ন্ত্রক সংস্থা ও রাষ্ট্রযন্ত্রের চেয়েও ক্ষমতাধর। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইসিবি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিক বিন আবদুল্লাহকে অবরুদ্ধ করে বহিষ্কার ঘোষণা করেছেন ব্যাংকটির কর্মকর্তারা। বুধবার সকাল থেকে তাকে কারওয়ান বাজারে অবস্থিত প্রধান কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন ব্যাংকের কর্মীরা। আন্দোলনরত কর্মকর্তারা জানান, ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালককে বাংলাদেশ ব্যাংক থেকে পুনর্নিয়োগ না দিলেও তিনি জোর করে অফিস করছিলেন। তার বহিষ্কার চান তারা। এর আগে শফিক বিন আবদুল্লাহর বিরুদ্ধে আর্থিক অনিয়মের প্রমাণও পেয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের এক তদন্তে তার বিরুদ্ধে ব্যাংক ও আমানতকারীর স্বার্থবিরোধী কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পায় তদন্ত টিম। বাংলাদেশ ব্যাংক যেন আমাদেরকে সহায়তা করে, আমাদেরকে ন্যাশনাল কমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের সম্পদের অনুসন্ধানে ৩ সদস্যের টিম গঠন করেছে দুদক। এছাড়া সাবেক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয় ও নিজামউদ্দিন হাজারীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, প্রায় 11.5 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্জয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। আর নিজামউদ্দিন হাজারীর 62টি ব্যাংক হিসাবে 548 কোটি 80 লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে 18 কোটি 72 লাখ 84 হাজার কোটি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা রয়েছে দুদক। এছাড়া বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের 22টি ব্যাংক হিসেবে 47 কোটি 19 লাখ 47 হাজার টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে। সাবেক ক্রিকেটার এবং অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, তিনি সংসদ সদস্য থাকাকালে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে মোট 11 কোটি 21 লক্ষ 81 হাজার 790 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। সেই জন্য দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4(2) এবং 4(3) ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দেশে আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে ডলারের বাজার। ব্যাংক খাতের পাশাপাশি খোলা বাজারেও ডলারের বিনিময় হার বাড়ছে। কিছু ব্যাংক এখন রেমিটেন্সের ডলার কিনছে 126 টাকা দরে, আর খোলা বাজারে প্রতি ডলার
কেনাবেচা হচ্ছে সর্বোচ্চ 125 টাকায়। যদিও ব্যাংকগুলোর ঘোষিত দর অনুযায়ী প্রতি ডলারের বিনিময় হার সর্বোচ্চ হওয়ার কথা 120 টাকা। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে ডলারের বাজার প্রায় স্থিতিশীল হয়ে এসেছিল। খোলা বাজারেও ডলারের দর ছিল নিম্নমুখী, কিন্তু নভেম্বরের শুরুতেই দর বাড়তে শুরু করে। এদিকে IMF এর শর্ত অনুযায়ী নির্ধারিত পরিমাণে রিজার্ভ সংরক্ষণ করতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কেনা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এটিও ডলারের দর বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে বলে ধারণা সংশ্লিষ্টদের। রাজধানীর বেশিরভাগ বাজারে ভোজ্য তেলের কিছুটা সরবরাহ বাড়লেও তা এখনও পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। চাহিদামতো তেল না পেয়ে হতাশ ভোক্তারাও। বুধবার বাজারে সয়াবিন তেল না পেয়ে ভোগান্তিতে পড়েন ভোক্তারা। বিশেষ করে 1 বা 2 লিটারের বোতলজাত সয়াবিন তেলের সংকট এখনও রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তারা জানান পাইকার ও ডিলাররা এখনও মিল মালিকদের কাছ থেকে পর্যাপ্ত তেল না পাওয়ায় খুচরা বিক্রেতাদের চাহিদামতো দিচ্ছেন না। এদিকে তেলের সংকট তৈরি করে দাম বাড়ানোকে উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেছেন ভোক্তারা। বাড়ানোর 4-5 দিনের মাথা পর্যন্ত কোনো তেল ছিল না, এরপর পরে মোটামুটি কিছুটা তেল ঢুকছে, তবে অ্যাভেলেবেল না। অন্য সময় দেখা গেছে দাম বাড়ার একদিন পরে মার্কেটে দেখা গেছে তেল কোম্পানি ঢুকাইতো, কিন্তু এবার দেখা গেছে যে বাড়ছে তোমার 1 সপ্তাহ হয়ে যেতেছে, কিন্তু ওইরকম ভাবে দেয় নাই, মাত্র 2-3 কার্টন তেল দিচ্ছে না। একদম এখন রুট লেভেলের মানুষও বুঝে, যে কিছুই জানে না সেও বুঝে যে না এটা কার সাথে চলতেছে। 5 আগস্টের পর ভারতে কমেছে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার, বেড়েছে থাইল্যান্ডে। গত জুনে ভারতে বাংলাদেশি কার্ড ব্যবহার করে খরচ হয় 92 কোটি টাকা। অক্টোবরে যা নেমেছে 54 কোটিতে। রাজনৈতিক পরিস্থিতি ও ভিসা জটিলতায় বাংলাদেশিরা ভ্রমণ ও চিকিৎসায় ভারতের পরিবর্তে অন্য দেশে যাচ্ছে বলছেন বিশ্লেষকরা। মার্চের মধ্যেই চট্টগ্রাম থেকে বাণিজ্যিকভাবে ঢাকায় জ্বালানি তেল আসবে পাইপলাইনে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বলছে জানুয়ারির মধ্যেই কমিশনিং শেষ হবে। 250 কিলোমিটার দীর্ঘ পাইপলাইনে তেল পরিবহনে বছরে সাশ্রয় হবে 236 কোটি টাকা। বিপিসি বলছে অন্তত 1 বছর সেনাবাহিনীর ঠিকাদারি প্রতিষ্ঠানেই লাইন পরিচালনায় থাকবে। 2018 সালে চট্টগ্রামের পতেঙ্গা ডিপো থেকে ফেনী, কুমিল্লা, চাঁদপুর, মুন্সিগঞ্জ হয়ে নারায়ণগঞ্জের গোদনাইল ডিপো পার হয়ে ফতুল্লা পর্যন্ত প্রায় 250 কিলোমিটার পাইপলাইন প্রকল্পের কাজ শুরু হয়। জ্বালানি তেল পরিবহনে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল 2020 সালে, যা 2 দফা বেড়ে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত হয়। এ সময় নির্মাণ ব্যয়ও 2861 কোটি থেকে বেড়ে দাঁড়ায় প্রায় 3700 কোটি টাকায়। এখন পতেঙ্গা থেকে নারায়ণগঞ্জের 2 ডিপোতে প্রতি মাসে তেল আসে ছোট বড় 150 জাহাজে। শুষ্ক মৌসুমে নাব্য সংকটে যা চ্যালেঞ্জিং হয়ে পড়ে। পাইপলাইন প্রকল্পে বছরে আয় হবে 326 কোটি। পরিচালন, রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন খাতে খরচ হবে 90 কোটি টাকা। অনেক খরচ কমবে, এক পরিবেশ দূষণ রোধ হবে, তেলের যে ওয়েস্টেজ হয় যেটা একটা লস হয়, পরিবহন খরচ লস হয়, সেই পরিবহন লসটা কমবে, অ্যাজ ওয়েল অ্যাজ এফিশিয়েন্টলি যে ট্রান্সপোর্টের একটা মানে এই মুহূর্তে যেটা দরকার পাইপলাইনের মধ্যে, সেটা আমরা একটা নতুন এই অধ্যায়ে প্রবেশ করতে যাব। বছরে 27 থেকে 30 লাখ টন ডিজেল পরিবহন করা যাবে পাইপলাইনে। এ সক্ষমতা 50 লাখ টনে উন্নীত করা সম্ভব। প্রকল্পটি বাস্তবায়ন করছে সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। সেনাবাহিনীর মাধ্যমে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এটা আমরা প্রত্যাশা করছি ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির মধ্যেই কমিশনিং হয়ে যাবে, এবং আমরা এটাকে অপারেশন করার জন্যও তাদেরকে অনুরোধ করেছি যে 1 বছর অন্তত ওনারা যেন এটা অপারেশনটা আমাদের করে দেন। বিপিসি জানায় জনবলের পাশাপাশি পাইপলাইনের স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থায় স্ক্যাডা, টেলিকমিউনিকেশন এবং অপটিক্যাল ফাইবার কেবল সংযুক্ত থাকবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সপ্তাহে।